আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী 2026 হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে টোটালি 100 মার্কসের উপর যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো তুমি কিভাবে শর্ট টেকনিক মাধ্যমে অ্যান্সার করে ফেলতে পারবা। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখানে তুমি দেখতেই পাচ্ছ যে পার্ট এতে রয়েছে রিডিং টেস্ট, যেখানে রয়েছে 70 মার্কস। টোটালি 100 মার্কের উপর আজকের এই ভিডিওটি হবে। ভিডিওটি অনেক লং হবে, তো অবশ্যই তুমি একটু ধৈর্য নিয়ে দেখবে। এই একটা ভিডিও তোমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। সবসময় তুমি মনে রাখবা যে তুমি যদি ফুল মার্কসের অ্যান্সার করে এসে থাকো তাহলে তুমি কখনোই ফেল করবা না, ঠিক আছে? অর্থাৎ 100 মার্কে যদি তুমি অ্যান্সার করতে পারো এখানে কোনোভাবেই তোমার ফেল আসবে না। আর এই ভিডিওতে আমি এমনভাবে দেখাই দেবো যাতে তুমি কমপক্ষে 60 থেকে 70 মার্কস এনশিওর করে ফেলতে পারো। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। এখানে বলা হচ্ছে রিড দি প্যাসেজ দেন অ্যান্সার দ্য কোশ্চেন বিলো 1, 2। অর্থাৎ এখানে যে প্যাসেজটি থাকবে এই প্যাসেজ থেকে তোমাকে 1 এবং 2 অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো মেহেরজান প্যাসেজটা নেওয়া হয়েছে। এখানে যে কোনো প্যাসেজে আসতে পারে। মেহেরজান প্যাসেজটা অনেক কমন। এছাড়া জহির রায়হান, তারপরে হ্যারিটেজ, এরকম যে কোনো একটা প্যাসেজ তোমার বোর্ড সিলেবাস অনুযায়ী দিয়ে দিবে। তো প্যাসেজ যেটাই হোক, তুমি অ্যান্সারটা কীভাবে করবা? তো প্রথমত আমরা চলে যাচ্ছি 1 নং কোশ্চেনে। 1 নং কোশ্চেনে কী বলা হয়? বলা হয় চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অ্যাল্টারনেটিভস। এখানে রয়েছে 7 মার্কস। অর্থাৎ এখানে তোমাকে 60টি এমসিকিউ দেওয়া হবে। তো 60টি এমসিকিউ তুমি কীভাবে সহজে অ্যান্সার করে ফেলতে পারো। তো তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যখন উত্তরটা লিখবা, উত্তর লেখার সময় তোমাকে কী রাখতে হবে সেটা আগে বলে দিই, তারপরে মূলত টেকনিকে যাব আমরা। ওকে, তো এখানে আমরা চলে আসতেছি মূলত অ্যান্সার লেখার বিষয়টাতে। তো দেখো এখানে কি আছে, বলা হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। এইভাবে ঠিক তুমি লিখে নেবা অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1। যেহেতু তুমি ইংরেজি পরীক্ষা দিচ্ছ এই জন্য প্রশ্নের উত্তর যে বিষয়টা এটা তোমার ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, অনেকে এখানে এরকম করে যে 1 নং প্রশ্নের উত্তর বা 1 নং প্রশ্নের উত্তর এরকম করে লেখে। এরকম করে না লেখে জাস্ট এই ফরম্যাটে লিখবা। এরপর তোমার এমসিকিউতে 4টি করে অপশন থাকবে। তো তোমাকে জাস্ট সঠিক উত্তরগুলো লিখতে হবে। এক্ষেত্রে তোমাকে কোনো প্রশ্নপত্র তুলতে হবে না, জাস্ট তুমি অ্যান্সারগুলো লিখবা। যেমন এ নাম্বারে যে অ্যান্সারটা হয়েছে সেটা লিখে দিবা, এরপর বি নাম্বার যেটা হয় সেটা লিখে দিবা, এরপরে সি নাম্বার, ডি নাম্বার, তারপরে ই নাম্বার, হ্যাঁ এফ নাম্বার, ফাইনালি জি নাম্বার। ওকে, তো জাস্ট শুধু অ্যান্সারগুলো এভাবে লিখে দিবা। তো এখন দেখো যে এ নাম্বার এখানে যে কোশ্চেনটা আছে সেখানে বলা হচ্ছে যে হোয়ার ডাজ মেহেরজান লিভ নাও। অর্থাৎ মেহেরজান কোথায় বাস করে, মেহেরজান কোথায় বাস করে। এখানে 4টি অপশনের মধ্যে অবশ্যই সঠিক উত্তর রয়েছে। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে এই যে প্রশ্ন হোয়ার ডাজ মেহেরজান লিভ নাও, এইখানে কিন্তু ইনভার্টেড কমা উল্লেখ নাই। অর্থাৎ হোয়ার থেকে নাও পর্যন্ত এখানে কোনো ইনভার্টেড কমা দেওয়া নাই। তার মানে এই উত্তরটা তুমি কোথায় পাবা? প্যাসেজ থেকে পেয়ে যাবা। প্যাসেজটার জন্য প্রথমত পড়ে নেবা। তো এই প্যাসেজের মাধ্যমে আমরা জানতে পারি মেহেরজান কোথায় বাস করে। সে কোথায় বাস করে? একটি বস্তিতে বাস করে। তো এখানে সঠিক উত্তরটা কী হবে? ইনে ইসলাম। এবং এইটা কিন্তু এই যে এটা সরাসরি আমরা প্যাসেজ থেকেই যে পাচ্ছি সেটা আমি প্রমাণটা তোমাকে দেখিয়ে দিই। যে এখানে এই যে প্রথম যে লাইনটা আছে, মেহেরজান লিভস ইন ইসলাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। তো এই লাইনের মধ্যে কি সেটা রয়েছে, এই যে ইসলাম, এই কথাটা আছে। ওকে, তো এভাবে যদি ইনভার্টেড কমা না থাকে তাহলে অবশ্যই তুমি সেটা প্যাসেজের মধ্যে পেয়ে যাবা। এখন যদি ইনভার্টেড কমা থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে সেটাও আমরা বলবো। তবে আমরা বি নাম্বার কোশ্চেনটা আগে দেখে নিই। হোয়াট ডাজ এ পলিথিন রুফ শেল্টার লুক লাইক? তার
পলিথিন ছাদ আশ্রয়স্থল কিসের মতো দেখতে? তো এটা সঠিক উত্তরটা হচ্ছে এ কেস বা একটি খাঁচা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ড্যান্সিং ফ্লেমস, এই যে দেখো ড্যান্সিং ফ্লেমস, এইটার মধ্যে কিন্তু উভয় পাশে ইনভার্টেড কমা দিয়ে দিছে। তো এখানে বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, অর্থাৎ নাচানো শিখা বাক্যাংশটি মেহেরজানকে কিসের কথা মনে করিয়ে দেয়? তো এই যে বিষয়টা দেখছো ইনভার্টেড কমাতে আবদ্ধ, এইটার মিনিংটা কি? নাচুনে শিখা, এটার মিনিংটা কি সেটা তোমাকে অবশ্যই অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে অপশন থেকে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে দি টার্ময়েল ইন হার লাইফ, দি টার্ময়েল ইন হার লাইফ। ওকে ওকে, তো তার জীবনের পতন। তো ড্যান্সিং ফ্লেমস মানে হচ্ছে তার জীবনের পতনের কথা তাকে স্মরণ করে দেয়, এটাই হচ্ছে এখানে উত্তর। তো এখানে দেখো প্রথম আছে হার চাইল্ডহুড, হার ড্রিমস, হার হ্যাপি ডেজ, তার সুখী দিনগুলো, এগুলো একটাও কিন্তু না। এখানে সঠিক উত্তরটা কি? দ্য টার্ময়েল ইন হার লাইফ। এরপরে পরবর্তী যে কোশ্চেনটা ডিভোর, এটার মধ্যেও কিন্তু ইনভার্টেড কমা দেওয়া আছে। তো ডিভোর মানে কোনো কিছুকে গ্রাস করা বলতে বোঝায়। তো গ্রাস করা বা ধ্বংস করা এই টাইপের কিছু একটা খুঁজতে হবে। তো এটা হচ্ছে কি টু ইট আপ অর কনজিউম। এরপর আমরা নম্বরে দেখব, এখানে কোনো ইনভার্টেড কমা নেই। মেহেরজান লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি টু, মেহেরজান তার স্বামী এবং পরিবারকে হারিয়েছে কোন কারণে? সে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছে ডিজিজ ব্রড বাই হাঙ্গার অ্যান্ড পোভার্টি। তুমি দেখবে যে অপশনের মধ্যে কোন লাইনটা একটু বড় আকারে আছে, যেই লাইনটা বড় আকারে আছে, একটু আয়তনে একটু বড়, সেই লাইনটা উত্তর হওয়ার সম্ভাবনা 99%। ওকে, এরপর পরবর্তী প্রশ্ন, হাউ ম্যানি পিপল বিকাম হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ ডিউ টু রিভার ইরোশন, অর্থাৎ নদী ভাঙনের ফলে প্রতি বছর কত লোকজন বাড়ি ছাড়া হয়? তো এই ইনফরমেশনটা অবশ্যই প্যাসেজের মধ্যে দেওয়া আছে। 3 নম্বর অপশন 1 লাখ, 1 লাখ। এরপর রয়েছে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই, নদী ভাঙনটা আসলে কিসের কারণে হয়ে থাকে? এটাও হুবহু প্যাসেজ থেকে পেয়ে যাওয়া, ক্লাইমেট চেঞ্জ, যেহেতু এই প্রশ্নের মধ্যে কি নাই? ইনভার্টেড কমা নাই। ওকে ওকে, আচ্ছা দেন আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। এখানে 5টি কোশ্চেন আসবে, এই কোশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করে ফেলতে হবে। তো এখানে যে বিষয়টা আছে যে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক এ ফায়ার ফর কুকিং হার মিল, অর্থাৎ মেহেরজান তার দুপুরের খাবার তৈরি করার জন্য বা খাবার তৈরি করার জন্য আগুন ধরানোর কাজে কোনটা ব্যবহার করে? তো এখানে হোয়াট দিয়ে প্রশ্নটা আছে, যদি কোনো প্রশ্ন হোয়াট দিয়ে শুরু হয় তাহলে তুমি প্যাসেজ থেকে দেখবা যে এই যে এখানে যে বিষয়গুলো আছে এইটার সাথে আসলে প্যাসেজের কোন জায়গায় মিল আছে, ওই লাইনটা হুবহু তুমি প্যাসেজ থেকে তুলে দেবে। ঠিক আছে, যেমন এখানে এই যে এই বিশেষ করে কুকিং হার মিল, এটা কোথায় আছে সেই লাইনটা তুমি প্যাসেজ থেকে তুলে দেবে, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যান্সারটা যদি আমরা লিখেছি তো তুমি প্যাসেজ থেকে হুবহু দিতে পারবে। এবার আমরা হোয়াই দিয়ে একটি প্রশ্ন দেখে নিই যে হোয়াই ইজ দি রিভার যমুনা কল্ড গ্রিডি, হ্যাঁ, অর্থাৎ যমুনা নদীকে কেন লোভী বলা হয়? তো এইখানে দেখো যে হোয়াইয়ের পরে যে ইজ রয়েছে এটা এখানে অক্সিলারি ভার্ব। তো তুমি সরাসরি এই যে দি রিভার থেকে শুরু করবা, এবার অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবা, অর্থাৎ দি রিভার ইজ, দি রিভার যমুনা এর হচ্ছে সাবজেক্ট, দি রিভার যমুনা এইটুক হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টটা নিয়ে আসবা, এরপরে অক্সিলারি ভার্ব ইজ, তো ইজটাকে নিয়ে আসবা, এরপরে বাকি অংশ কল্ড গ্রিডি, তো কল্ড গ্রিডি এই পর্যন্ত রাখা হয়েছে। এরপরে এই যে যেহেতু এখানে হোয়াই রয়েছে, হোয়াই থাকলে একটা কানেক্টর বসবে বিকজ। এরপরে এই যে বাকি যে অংশটুকু, এই অংশটুকু হুবহু তুমি প্যাসেজ থেকে বসিয়ে দিবা। এভাবে তুমি 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিবা। ঠিক আছে, 5টা প্রশ্নের উত্তর তুমি এভাবে কিন্তু লিখে ফেলতে পারবা। ওকে, তো আমরা অ্যান্সার লেখা নমুনাটা দেখে নিই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখে জাস্ট তুমি উত্তরগুলো দিয়ে দিবা। ঠিক আছে, জাস্ট তুমি এখানে যে উত্তরগুলো হয় সেই উত্তরগুলো তোমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন তুলতে হবে না, জাস্ট তোমাকে উত্তরগুলো লিখে দিলে হবে।
শুধুমাত্র উত্তরগুলো লিখে দিলেই হবে। তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে দিবা। এইবার আমরা আসি 3 নম্বর কোশ্চেনে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। ওকে, তো এখানে তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। মানে এই যে টেক্সট বা প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনগুলো তোমাকে দেওয়া হয়েছে, এই ইনফরমেশন অনুসারে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে 5টি। তো উত্তর লেখার নিয়মটা কি? অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 লিখবা। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 লেখার পরে জাস্ট তুমি উত্তরগুলো লিখে দিবা। যেমন এ নাম্বার হয়েছে গ্র্যাজুয়েশন, বি নাম্বার টুক বা অ্যাক্টিভেটেড, সি নাম্বার হচ্ছে ফ্রি বা উইদাউট, ডি নাম্বার হচ্ছে অ্যাটাকড, ই নাম্বার হচ্ছে টু বা ইন অর্ডার টু। তো এই অ্যান্সারগুলো আসলে কিভাবে তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করবা সেটা এখন বলে দিই। আমরা প্রথমত প্যাসেজটা আগে দেখে নিই। প্রথমত আমরা শূন্যস্থানটা দেখে নিচ্ছি, যে এই যে শূন্যস্থান, দেখো এই যে প্রথম যে শূন্যস্থান, এ নম্বর শূন্যস্থান, এরপরে কি আছে? ইন ফিলোসফি। তো ইন ফিলোসফি প্যাসেজের মধ্যে থেকে আসলে কোথায় আছে সেটা আমাদের বের করতে হবে। তো প্যাসেজের মধ্যে থেকে আমাদের ইন ফিলোসফি বের করতে হবে। যেহেতু শূন্যস্থানের পরে ইন ফিলোসফি কথাটা রয়েছে, এই যে আমরা প্যাসেজ থেকে পেয়ে গেছি ইন ফিলোসফি। তো তার আগে কি আছে? গ্র্যাজুয়েটেড। তো এই গ্র্যাজুয়েটেড এই শব্দটা যদি আমরা একটু মডিফাই করি তাহলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় গ্র্যাজুয়েশন। এটা হয়ে যায় তাহলে কি? গ্র্যাজুয়েশন। তো এজন্য এটা যে গ্র্যাজুয়েশন হয়েছে, কেন এটা গ্র্যাজুয়েশন হইল? ছিল গ্র্যাজুয়েটেড, এটা গ্র্যাজুয়েশন কেন হইল? তার কারণ হচ্ছে যে এই যে এখানে যে শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানে তোমাকে বসাইতে হবে গ্র্যাজুয়েশন, কিন্তু প্যাসেজে ছিল কি? গ্র্যাজুয়েটেড। তারপরে যেহেতু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগেও নাউন হয়, আবার প্রিপোজিশনের পরেও নাউন হয়। দেখো প্রিপোজিশনের আগে এখানে নাউন গ্র্যাজুয়েশন বসছে, আবার এই যে প্রিপোজিশন ইন, এটার পরে কিন্তু ফিলোসফি, তাও নাউন বসছে। অর্থাৎ প্রিপোজিশনের আগে এবং পরে কি হয়ে থাকে? নাউন হয়ে থাকে। তুমি যদি এটা না বুঝো আসলে এটা নাউন বা অ্যাডজেক্টিভ, এটা যদি না বুঝো, তুমি যদি গ্র্যাজুয়েটেড রয়েছে সেটাই বসাই দিলা, ঠিক আছে? স্যাররা এতে তোমাকে মার্ক দিবে, ঠিক আছে? যেহেতু তুমি কাছাকাছি যেতে পেরেছো সেই ক্ষেত্রে স্যাররা মার্কটা দিবে। ওকে, এরপরে আমরা পরের যে শূন্যস্থান এটার মধ্যে পাইতেছি পার্ট ইন। পার্ট ইন, তো এই যে পার্ট ইন, এই কথাটা আসলে প্যাসেজের মধ্যে কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা এখানে দেখছি, এখানে এখানে ইন আছে কিন্তু পার্ট ইন এটা নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? এখানে আছে কি? অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট, ঠিক আছে? তো এখানে পার্ট ইন, এই যে শব্দটা আছে পার্ট ইন, এইটা যেহেতু আমরা পার্ট কথাটা পাইনি কিন্তু ইন কথাটা পাইছি, যার কারণে আমরা প্যাসেজ থেকে যে অ্যাক্টিভিস্ট যে শব্দটা আছে সেটাই নিব। বাট এখানে একটা বিষয় আছে যে এখানে রয়েছে সি। সি তো একটা সাবজেক্ট, তো যেহেতু সি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে তো ভার্ব বসে, তো এই জন্য তোমাকে এই অ্যাক্টিভিস্ট শব্দটাকে ভার্ব বানাইতে হবে। তো অ্যাক্টিভিস্ট শব্দটা যদি আমরা ভার্ব বানাই তাহলে অ্যাক্টিভেটেড লিখতে পারি, কিংবা আমরা এখানে টুক লিখতে পারি। অর্থাৎ টুক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা। তো এইভাবে প্রত্যেকটা শূন্যস্থানে তুমি কিন্তু এভাবে খুঁজে খুঁজে, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে কিন্তু তুমি পেয়ে যাবা। সময় স্বল্পতা থাকার কারণে এগুলো আর দেখাচ্ছি না। ওকে ওকে, এরপরে আমরা চলে যাই আনসিন প্যাসেজে। এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 4-5, মানে 4 নং এবং 5 নং প্রশ্নের উত্তরের জন্য তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেটা হচ্ছে আনসিন। তো এখানে যে শেরে বাংলা যে প্যাসেজটা রয়েছে সেটা এখানে রাখা হয়েছে। তো এই প্যাসেজ থেকে আসবে কি? প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ 4 নং কোশ্চেনে আসবে প্যাসেজ ইনফরমেশন, অর্থাৎ প্যাসেজ থেকে শব্দ নিয়ে তোমাকে বক্সের খালি জায়গাগুলো তোমাকে পূরণ করতে হবে। তো তুমি যখন এটা অ্যান্সার করবে তখন এখানে দেখবে যে লাইফ স্পেন বলে কোনো কথা আছে কিনা। লাইফ স্প্যান, ঠিক আছে? তো এই যে লাইফ স্প্যান যদি থাকে তাহলে এখানে বুঝবা যে জন্ম আর মৃত্যু সালটা লিখতে হয়। এখানে প্রথম অংশে জন্ম সালটা দেওয়া আছে, তাহলে দ্বিতীয় অংশে তোমাকে মৃত্যু সালটা লিখতে হবে। এরপরে দেখবা যে হু এই জায়গাটা ফাঁকা আছে কিনা, এই যে হু এর জায়গাটা ফাঁকা আছে কিনা। তাহলে ফাঁকা যদি থাকে এখানে সাবজেক্টটা বসাই দিতে হবে, যেমন শেরে বাংলা, এখানে এটা সাবজেক্ট। হোয়াটের জায়গায় ফাঁকা থাকলে তাহলে এখানে অবজেক্টটা বসাইতে হয়। আর ইভেন্ট বা অ্যাক্টিভিটির জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে প্যাসেজ থেকে নিয়ে ভার্বটা বসাইতে হয়।
একইভাবে হোয়েন বা টাইমের জায়গা ফাঁকা থাকলে এখানে তোমাকে সাল বা সময়টা বসাইতে হবে। হোয়ার বা প্লেসের জায়গাটা ফাঁকা থাকলে তোমাকে প্লেস বা জায়গার নামটা বসাইতে হবে। আর সাবজেক্ট, স্পেশালিটি বা রিজন এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কারণ বা ফলাফল এই বিষয়টা বসাইতে হবে। ওকে, আচ্ছা, এই জায়গাগুলো যে সমস্ত জায়গা ফাঁকা আছে ফাঁকাগুলো তুমি প্যাসেজ থেকে নিয়েই কিন্তু ফিল আপ করবে। বাট তোমাকে কিন্তু কোনো বক্স আঁকাতে হবে না, তোমাকে জাস্ট কী করতে হবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4 লিখে জাস্ট উত্তরগুলো লিখে দিলে হবে। অর্থাৎ নাম্বার 1 কী হবে, নাম্বার 2 কী হবে, 3 কী হবে, 4 কী হবে এবং ফাইনালি নাম্বার 5 কী হবে সেটা তোমাকে লিখতে হবে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। রাইট দি সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে রয়েছে 10 মার্কস। তো তুমি অবশ্যই অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5টা লিখে নিবা। লিখে নেওয়ার পরে সামারি যেহেতু লিখতেছো তাহলে সামারি কথাটা লিখে নিবা। লিখে নেওয়ার পরে প্রথমত লিখবা দি প্যাসেজ ইজ অ্যাবাউট। তো অ্যাবাউটের পরে এই প্যাসেজটা যার সম্পর্কে আসবে তার নামটা বসায় দিবা। এরপর তুমি যে কাজটা করবা, প্যাসেজের প্রথম লাইন, এখানে শেরে বাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার্স অফ বাংলাদেশ, সেটা হচ্ছে প্যাসেজের প্রথম লাইন। হুবহু আমি ঠিক প্রথম লাইনটি কিন্তু ব্যবহার করছি। এরপর তুমি যে ব্যক্তি সম্পর্কে প্যাসেজটা আসছে সেই ব্যক্তির যে জন্ম এবং জন্মস্থান এটা দিয়ে দিবা। এরপরে প্যাসেজ থেকে আরও 2 লাইন তুমি দিয়ে দিবা। ঠিক আছে, এখানে আমি হুবহু কিন্তু প্যাসেজ থেকে এই লাইনগুলো হুবহু দিয়ে দিয়েছি। ওকে, তো এই লাইনগুলো দিয়ে দিবা, 2-3 লাইন দিয়ে দিবা এখানে এই পর্যন্ত। একবার প্যাসেজ থেকে সম্পূর্ণ সব কিন্তু প্যাসেজ থেকে নেওয়া। ফাইনালি শেষে তার মৃত্যু তারিখটা দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে তোমার সামারি অনায়াসে হয়ে যাবে। এইবার আসি আমরা 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। এখানে রয়েছে 5 মার্কস। তো এটা তুমি কিভাবে করবা তার জন্য একটা টেকনিক তুমি দেখতে পাচ্ছ এখানে। এই যে এখানে এই টেকনিকটা রয়েছে, সাবজেক্ট ভার্ব প্লাস ও এম পিটিআর। এটাতে আমরা এটা করে ফেলতে পারি অনায়াসে। এটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। তো আগে তোমাকে এই যে বক্সের ভিতরে যে বিষয়গুলো থাকে সেটা বলি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কলাম এ, এখানে সাধারণত সাবজেক্ট থাকে, কখনো কখনো সাবজেক্ট ভার্ব দুইটাই থাকে। আর কলাম বিতে সাধারণত ভার্ব থাকে, বাট কখনো সাবজেক্ট ভার্ব দুইটাই থাকতে পারে। আর কলাম সিতে সাধারণত অবজেক্টেই থাকে। ঠিক আছে, অবজেক্ট এবং বাকি অংশ থাকে। তো এই যে এইখানে টোটালি 3টা ঘর মিলে টোটালি তোমাকে 5টি বাক্য তৈরি করতে হবে। তো উত্তর লেখার যে নিয়ম সেটা কি, সেটা হচ্ছে এই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 লিখবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 শুধুমাত্র তোমাকে উত্তরগুলো লিখলে হবে। যেমন a যোগ 2 যোগ 3, অর্থাৎ প্রথম কলাম থেকে a নেওয়া হয়েছে, দ্বিতীয় কলামে হচ্ছে 2, আর তৃতীয় কলাম থেকে 2 নেওয়া হয়েছে। তো এভাবে প্রত্যেকটাই তুমি লিখে দিবা। b যোগ 4 যোগ 4, এরপরে c যোগ 5 যোগ 5, এরপরে d যোগ 3 যোগ 1, মানে d যোগ 3 যোগ 1, আর e যোগ 1 যোগ 3। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স সহ লিখে দিলে এটা বেশি ভালো হয়। তাহলে টিচারের তোমার খাতা যখন দেখবে তখন তার দেখতে ভালো লাগবে আর কি। ঠিক আছে, ওকে। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা আমরা সলভ করব। তো সলভ করার জন্য একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ও এম পিটিআর। তো এখানে তুমি সাবজেক্ট ভার্ব তো অবশ্যই বুঝো, সাবজেক্ট যিনি কাজটা করে, আর ভার্ব হচ্ছে কাজ করা। এখান ও এম পিটিআর এইটার মানেটা কি, এটা হচ্ছে ওতে বোঝাচ্ছে অবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি অবজেক্ট পাওয়া যায়। এম এ হচ্ছে ম্যানার, কিভাবে দিয়ে প্রশ্ন করলে তুমি ম্যানারটা পেয়ে যাবা। ম্যানার মানে হচ্ছে পদ্ধতি বা ধরন। আর পিতে হচ্ছে প্লেস, কোথায়। আর টিতে হচ্ছে টাইম, কখন দিয়ে প্রশ্ন করতে হবে। আর এ হচ্ছে রিজন, কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে। তুমি এই জাস্ট এই 5টা দিয়ে কি বা কাকে, কিভাবে, কোথায়, কখন। এখানে রিজনটা হচ্ছে কিভাবে না, এই রিজনটা হচ্ছে এখানে কেন হবে, এটা হবে কেন। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, এখন এটা আমরা ফিল আপ করবো। এখানে দেখো যে 3টি কলাম রয়েছে, কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি।
তো এই কলাম এতে সাধারণত সাবজেক্ট থাকে, কলাম যে এ রয়েছে এখানে সাধারণত কি থাকে, সাবজেক্ট থাকে, কখনো কখনো এর সাথে ভার্বও থাকে। সাধারণত এখানে সাবজেক্ট থাকে, বাট কখনো কখনো এখানে ভার্বও থাকে। এরপরে কলাম যে বি রয়েছে, এই বিতে সাধারণত ভার্ব থাকে, আবার কখনো সাবজেক্ট ভার্ব দুইটি থাকে। আবার কলাম সিতে সাধারণত কি থাকে, অবজেক্টই থাকে। কলাম যে সি রয়েছে এখানে সাধারণত অবজেক্টই থাকে। ওকে, তো এটা এখন আমরা সলভ করি উপরের টেকনিক অনুযায়ী। যে এখানে প্রথমত আছে আলবার্ট আইনস্টাইন, তো এটা এখানে একটা সাবজেক্ট, কারণ এটা একটা বিজ্ঞানীর নাম বোঝাচ্ছে। তো আলবার্ট আইনস্টাইন, তো এরপর আমাদের অবশ্যই ভার্ব নিতে হবে। তো এখানে যদি আমরা খেয়াল করি যে কলাম বিতে কোন ভার্বগুলো নেওয়া যায়, বি থেকে কোন ভার্বগুলো নেওয়া যায়, তো এখানে আছে ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট, এটা। আবার এখানে হি গ্র্যাজুয়েটেড ফ্রম দি, এখানেও রয়েছে। তো আমরা আসলে কোন ভার্বটা নেব? যে আলবার্ট আইনস্টাইনের পরে তো আবার হি গ্র্যাজুয়েটেড হতে পারে না, কারণ আলবার্ট আইনস্টাইন আর হি তো একই ব্যক্তি। তো এজন্য এইখানে যে ভার্বটা আছে এইটা আমরা নেব না, আমরা অবশ্যই ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট এটা নেব। অর্থাৎ সে হচ্ছে অন্যতম একজন মহান, মহান তিনি কি, কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাই মহান সায়েন্টিস্ট অফ মডার্ন এজ, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। এরপর আমরা পরবর্তীতে হি ওয়াজ বর্ন, তিনি জন্ম নিয়েছিলেন। তো জন্ম মানুষ কোথায় নেয়, কোনো না কোনো পরিবারে জন্ম নেয় বা কোনো না কোনো জায়গায় জন্ম নেয়। তাহলে হি ওয়াজ বর্ন অফ এ জিউস প্যারেন্টস, অর্থাৎ ইহুদি পরিবারে তার জন্মটা হয়েছিল। কখন এই জন্মটা হয়েছিল? ইন জার্মানি ইন 1879 এডি। তো কোথায় তার জন্মটা হয়েছিল? জার্মানিতে। আর কখন তার জন্মটা হয়েছিল? 1879 সালে। অ্যাট দ্য এজ অফ 21, অর্থাৎ 21 বছর বয়সে, 21 বছর বয়সে। তো দেখো অ্যাট দ্য এজ অফ 21, এইখানে এখন পর্যন্ত কোনো ব্যক্তির নাম কিন্তু আসে নাই। তো আমাদের দেখতে হবে কোথায় ব্যক্তিটা আছে। এই যে এখানে হি, হি এই ব্যক্তিটা আছে। তো তো এইখানে আমরা নিতে পারি হি গ্র্যাজুয়েটেড ফ্রম দি, মানে তিনি লেখাপড়া শেষ করেছিলেন। কোথা থেকে তার লেখাপড়াটা শেষ হয়েছিল? অফ টেকনোলজি ইন জুরিক, অর্থাৎ জুরিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার পড়াশোনা শেষ করেছিলেন। এরপর রয়েছে হি অবটেইনড, তিনি অর্জন করেছিলেন। কি অর্জন করেছিলেন? হিজ ডক্টরেট, তার ডক্টরেট ডিগ্রিটাকে তিনি অর্জন করেছিলেন। কখন বা কোথা থেকে? অ্যাট দ্য ইউনিভার্সিটি, কোথায়? ইউনিভার্সিটিতে। কখন? 1909 সালে। এরপরে পরবর্তীতে আমরা বাক্য তৈরি করব হি টুক দ্য পোস্ট অফ, তিনি পদবি পেয়েছিলেন কি? অ্যাসোসিয়েট প্রফেসর, সহকারী প্রফেসর বা সহকারী অধ্যাপক। আর এটা কখন হয়েছিল? ইন 1905 এডি। তো এভাবে তুমি কি, কাকে, কখন, কোথায়, কিভাবে, কেন এগুলো দিয়ে প্রশ্ন করে কি উত্তরটা অনায়াসে পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, আমরা যাচ্ছি পরবর্তীতে আমরা যাচ্ছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7-এ। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7-এ রয়েছে রিঅ্যারেঞ্জ, যেখানে এলোমেলোভাবে 8টি বাক্য দেওয়া থাকে। এই 8টি বাক্যটাকে তোমাকে সাজাইতে হবে। তো এই রিঅ্যারেঞ্জ অ্যান্সার করার জন্য যে সিস্টেমে এটা অ্যান্সার করতে হয় সেটা আগে বলে নিই, তারপর তুমি রিঅ্যারেঞ্জটা কীভাবে অ্যান্সার করবা। যে কোনো রিঅ্যারেঞ্জ তোমাকে দেওয়া হোক, এটা 100% 8টাই মিলবে। তো এখানে দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7, এই কথাটা তুমি আগে লিখে নিবা। লিখে নেওয়ার পরে এখানে দেখো বক্স করবা, বক্স করে এখানে 2টা পার্ট হবে। উপরের পার্টে থাকবে নাম্বারগুলো, অর্থাৎ প্রথমে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, এই 8টা হইলো। এখন 1 নম্বরে কোন বাক্যটা হবে সেটা লিখলা। এখানে সি হয়েছে, তারপরে ই হয়েছে, তারপরে জি হয়েছে, তারপরে বি হয়েছে, তারপরে এ হয়েছে, তারপরে এফ হয়েছে, তারপরে ডি হয়েছে, তারপরে এইচ হয়েছে। এখন এলোমেলোভাবে যে বাক্যগুলো সাজাইলা, এখন কি তোমাকে সেন্টেন্স আকারে লিখতে হবে? না, তোমাকে লিখতে হবে না। কেন লিখতে হবে না সেটা প্রশ্নপত্রে বলা আছে। কি বলা আছে সেটা আমরা একটু খেয়াল করি, তাহলে এটা আমরা বুঝতে পারবো। ওকে, তো দেখো এখানে কি বলা আছে। বলা আছে যে পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। ঠিক আছে, পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি, মানে সঠিক পন্থায় এই পার্টস, এই গল্পের পার্টসগুলো তোমাকে মিলাতে হবে
এখানে কিন্তু বলা হয়নি যে তোমাকে সেন্টেন্স লিখতে হবে, এটা কোথাও নাই। শুধুমাত্র যে নাম্বারগুলো আছে এখানে লেখা থাকে করসপন্ডেন্ট নাম্বার, এই কথাটা লেখা থাকে, যদিও এখানে নাই সেটা, কিন্তু এটা লেখা থাকে অনলি করসপন্ডেন্ট নাম্বার, এই কথা এরকম একটা কথা থাকবে রিয়াজের প্রশ্নে। তো এই জন্য এখানে তোমাকে সেন্টেন্সগুলো লিখতে হবে না, ঠিক আছে? অর্থাৎ বক্স করে লিখলেই তোমার হয়ে গেল। এখন কথা হচ্ছে এই রিয়াজটা তুমি কিভাবে মেলাবা। তুমি দেখবা যে ওয়ান্স বা নাম দিয়ে শুরু হয়েছে কোন বাক্যটার মধ্যে। তো এখানে দেখো ওয়ান্স রয়েছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ ইয়ং ম্যান নেমড অ্যান্ড্রোক্লেস। তো দেখো এখানে আমরা পেয়ে গেছি যে একদা অ্যান্ড্রোক্লেস নামে এক যুবক ছিল। তো এটাই হচ্ছে নাম্বার ওয়ান, সি নাম্বার যেটা। এখন দেখো এই যে অ্যান্ড্রোক্লেস যে ব্যক্তিটা, এটা হচ্ছে একটা পুরুষ। তো পুরুষ হইলে তো তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি হি। তো এখন আমরা দেখতে হবে যে হিটা আসলে কোথায় আছে, কয়েকটা জায়গায় থাকতে পারে। তো এখানে আসলে কোন বাক্যটা আমরা নেব, এখান থেকে আমরা নিতে পারি যে হি ওয়াজ কট বাই এ স্লেভ মার্চেন্ট হু সোল্ড হিম টু এ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি। তো দেখো এই বাক্যটা এখানে হইল। তো এখানে বলা হচ্ছে যে এক দাস ব্যবসায়ী তাকে ধরে ফেললো এবং তাকে অন্য দেশের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিল। তো এটাই হবে। তো এইখানে তুমি কি পাইলা, আর একটা এ রিচ ম্যান পাইলা, এ রিচ ম্যান। তো কোনো বাক্যের মধ্যে দেখো যদি এ কথাটা আছে তাহলে পরবর্তীতে তোমাকে দি খুঁজতে হবে। তো তৃতীয় নাম্বার যে এটা সেটা কি হবে, সেটা আমাদের দেখতে হবে যে তৃতীয় নম্বর বাক্যটা কি আছে। হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম। যে ধনী ব্যবসায়ীর কাছে তাকে বিক্রি করা হয়েছিল, তার মনিব খুবই নিষ্ঠুর ছিল এবং তার উপর ভীষণ অত্যাচার করত। এরপরে আমরা 4 নাম্বার যে বাক্য সেটা আমরা দেখব যে 4 নাম্বারটা আমরা কোথা থেকে মেলাবো। তো এখানে 4 নাম্বার যেটা আছে যে ওয়ান ডে হি ফ্লিড ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ। তো একদিন সে তার মনিবের বাড়ি থেকে পালিয়ে এলো এবং এক গুহায় আশ্রয় নিল। তো এখানে দেখো এ কেভ কথাটা আছে, এ কেভ। তো এ পাইলে আমি কি বলছি যে তোমাকে দি খুঁজতে হবে। তাহলে এখানে এই যে কেভ শব্দটা, যে সেন্টেন্সটার মধ্যে এই কেভের আগে দি আছে সেইটা হবে পরের সেন্টেন্স। অর্থাৎ এখানে কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে যে দি কেভ কোথায় আছে, দি কেভটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, আমরা পরবর্তীতে এটা দেখে নেব যে দি কেভ কোথায় আছে। এই যে এ নাম্বার বাক্যটা, ইন দি ইভিনিং এ লায়ন ইন্টার দি কেভ, অর্থাৎ এ কেভ পাইছি, পরবর্তীতে তাহলে কী হবে দি কেভ। এবার এখানে এ লায়ন পাইছি, এ লায়ন, তাহলে সেক্ষেত্রে দি লায়ন থাকতে পারে, অথবা লায়নের যে প্রোনাউন সেটা তোমার খুঁজে বের করতে হবে। অর্থাৎ 6 নম্বর বাক্য যেটা হবে সেটা আমরা দেখব যে লায়নের পরিবর্তে কি ব্যবহার করা যায়, হয় ইট ব্যবহার করা যায় অথবা হি ব্যবহার করা যায়, এটা কোথায় আছে। এই যে যেহেতু লায়ন এ লায়ন, তাহলে এটা হচ্ছে দি লায়ন হয়ে গেছে, কারণ এ পাইছি লায়নের আগে এ পাইছি, তাহলে এখন দি লায়ন সিমড উন্ডেড অ্যাজ হি ওয়াজ গ্রোনিং। তো এখানে এই লায়ন যেটা, এই হি কিন্তু এইটাই। তো পরবর্তীতে আমাদের দেখতে হবে যে এই হি আরও কোনো জায়গায় আছে কি না। এই যে পরবর্তীতে এই লায়নের পরিবর্তে আবার হি কেম নিয়ার অ্যান্ড্রোক্লেস অ্যান্ড লিফটেড হিজ পা। 7 নম্বর পর্যন্ত তোমার ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের 8 নাম্বার যে বাক্যটা হবে সেটা 8 নাম্বার যেটা সেটা 8 নাম্বার, এই বাক্যটা লিখে দিব। বাস, তোমার রিয়ারেন্স এভাবে হয়ে গেল। তোমার রিয়ারেন্স কমন পড়ুক বা না পড়ুক, তুমি জাস্ট এই টেকনিকের মাধ্যমে রিয়ারেন্সটা অনায়াসে অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, পোয়েম বা কবিতা থেকে প্রশ্নের উত্তর লেখার নিয়ম। দেখো এটা একটা জটিল টপিক যদিও, তারপরও এখানে যে টেকনিকটা বলে দেবো সেই টেকনিক দিয়ে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। আমি তো তোমাদের প্রথমেই বলেছি যে তুমি 100 মার্কের অ্যান্সার তোমাকে করে আসতে হবে, তাহলে তোমার ফেল আসবে না। তো এই আমরা টাইম ইউ ওল্ড জিপসি ম্যান থেকে একটা প্রশ্ন নিয়েছি যে হোয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যাজ ওল্ড জিপসি ম্যান। সময়কে কবি কেন যাযাবর মানুষ বলেন। অর্থাৎ
এই সময়ের সাথে যাযাবর মানুষের একটা তুলনা করেছেন কবি, কেন করেছেন? তো দেখো, এই যে প্যাসেজের প্রশ্নগুলো তুমি যেভাবে উত্তর করো ঠিক সেমলি একইভাবে উত্তরটা করবা। এখানে যে হোয়াইট এর পরে ডাস রয়েছে, এই ডাজের পরে তোমাকে সাবজেক্ট দি পয়েট, এই দি পয়েট কল টাইম অ্যাজ ওল্ড জিপসিম্যান এতটুকু পর্যন্ত লিখে নিতে হবে। এই যে দি পয়েট কল টাইম অ্যাজ ওল্ড জিপসিম্যান। এখন কলটা হয়ে গেছে কলস, এখানে ছিল কিন্তু কল, এটা একটা ভার্ব। তো এটা কলস কেন হয়েছে? কারণ এখানে যেহেতু ডাস রয়েছে, এই ডাস থাকার কারণে কলের পরিবর্তে তোমাকে কলস লিখতে হয়েছে। বিকজ টাইম বিহেভস লাইক অ্যান ওল্ড জিপসিম্যান, কারণ সময় বৃদ্ধ যাযাবর মানুষের মতো আচরণ করে। ঠিক আছে, বিকজটা লেখার পরে এই বাক্যটার সাথে মিল রেখে, এটা কিন্তু আমি কবিতার থেকে কোনো কিছু লিখিনি, জাস্ট এটা হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের একটা বিষয়, যে সময় আচরণ করে বৃদ্ধ যাযাবরের মতো, এই জন্যই কবি এখানে তাকে বৃদ্ধ যাযাবরের সাথে তুলনা করেছেন। ওকে, এরকম করে তুমি অ্যান্সারটা করে ফেলতে পারো। যদি হোয়াই দিয়ে থাকে তুমি অবশ্যই বিকজ ব্যবহার করবা, হোয়ার থাকলে ইন অ্যাট ব্যবহার করবা, হাউ থাকলে বাই প্লাস ভাবের সাথে আইএনজি ব্যবহার করবা, হোয়েন থাকলে ইন অ্যাট বিফোর আফটার প্লাস টাইমটা দিয়ে দিবা। এছাড়া আমরা এই তোমাদের জন্য সম্ভাব্য যে কয়েকটা আসতে পারে এরকম 8টা প্রশ্ন সাজিয়েছি পোয়েম বা কবিতা থেকে, সেটা তুমি দেখে নাও। নাম্বার 1, এই যেটা, হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য পোয়েম ও মি ও লাইফ। তো এই যে এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এই অ্যান্সারটা তুমি প্রয়োজনে মুখস্থ করে নাও। পরবর্তীতে আই হ্যাড টু মাদার্স এক্সপ্লেন হাউ দ্য স্পিকার হ্যাড টু মাদার্স। তো এখানে এই যে অ্যান্সারটা রয়েছে, এই অ্যান্সারটা তুমি মুখস্থ করে নিতে পারো। হোয়াট শুড চিলড্রেন ডু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই। তো এখানে যে অ্যান্সারটা রয়েছে এটা তুমি মুখস্থ করে নিতে পারো। হোয়াই ডাজ দ্য পোয়েট কল এ বুক এ ম্যাজিক বক্স। তো এই যে এখানে অ্যান্সারটা রয়েছে, এই অ্যান্সারটা তুমি মুখস্থ রাখতে পারো। হু ওয়াজ ম্যারি, হোয়াই ডিড শি গো টু দ্য ব্যাঙ্ক অফ রিভার ডি। তো এখানে এটার অ্যান্সারটা রয়েছে, এই অ্যান্সারটা তুমি মুখস্থ রাখতে পারো। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো দেখে গেলে ইনশাল্লাহ তোমার কমন আসবে আশা করি। হোয়াট প্রমিজেস ইজ রবার্ট ফ্রস্ট টকিং অ্যাবাউট। তো এইখানে এটার অ্যান্সারটা দেওয়া আছে, এটা তুমি মুখস্থ রাখতে পারো। হোয়াট থিংস উইল দ্য পোয়েট অফ টাইম ইফ ইট সে জাস্ট ফর এ ডে। তো এখানে এটার অ্যান্সারটা রয়েছে, তুমি এটা মুখস্থ রাখতে পারো। ফাইনালি আছে লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল লাভ উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, এক্সপ্লেইন। তো এই যে এখানে দেখো অ্যান্সারটা রয়েছে, তুমি এটা মুখস্থ রাখতে পারো। এরপরে 9 নম্বরে আসবে স্টোরি থেকে প্রশ্ন। তো এখানেও তোমাকে 5টি অ্যান্সার করতে হবে, 8টির মধ্যে থেকে 5টি। ঠিক আছে, তোমার যে 5টা তুমি সহজেই পারবা সেই 5টাই তোমার সিলেকশন করতে হবে। ঠিক আছে, অবশ্যই তুমি অ্যান্সার করবা। তো এখানে আছে যে হোয়াট ডাস আমিন টেক টু দ্য বাজার টু সেল অন মার্কেট ডে। তো এখানে এটার অ্যান্সারটা রয়েছে, তুমি এটা মুখস্থ করে নিতে পারো, কারণ এখানে খুবই সহজ ভাষায় রয়েছে। এরপরে হোয়াই ডাস সোনাবান শিক ইন সারপ্রাইজ, এইখানে অ্যান্সারটা রয়েছে, এই অ্যান্সারটা তুমি মুখস্থ রাখো। এরপরে হু টোল্ড মিসেস মালাট অ্যাবাউট হার হাজব্যান্ড ডেথ। তো এখানে যে অ্যান্সারটা রয়েছে এটা তুমি মুখস্থ রাখতে পারো। হোয়াট ওয়ার দ্য 2 থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। রোজামন্ড ওয়ান্টেড টু বাই এ পার্পল জার অ্যান্ড এ পেয়ার অফ নিউ শুজ। হুবহু এইভাবে তুমি মুখস্থ রাখো, ইনশাল্লাহ কমন চলে আসতে পারে। হোয়াট ওয়াজ দ্য অ্যাগ্রিমেন্ট বিটুইন অ্যান্টিনিউ অ্যান্ড শাইলক। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এই অ্যান্সারটা তুমি মুখস্থ করে নিতে পারো। হোয়াই ওয়াজ শাইলক ডিফিটেড। তো এখানে এটার অ্যান্সারটা রয়েছে, এই অ্যান্সারটা তুমি মুখস্থ রাখতে পারো। এবার আমরা চলে যাব সরাসরি রাইটিং পার্টে, অর্থাৎ 70 মার্কসের আলোচনা আমাদের শেষ হয়েছে। এখন রাইটিং পার্টের যে 30 মার্কস, অর্থাৎ স্টোরি রাইটিং এবং ডায়লগ রাইটিং। তো স্টোরির জন্য তোমাকে প্রশ্নপত্রে কিছু কথা দেওয়া থাকে, এখন তোমাকে একটা নাম নির্বাচন করতে হবে। হ্যাঁ, ধরো দ্য স্টোরি অফ,
যার সম্পর্কে স্টোরিটা আসছে তার নামটাই ফাঁকা স্থানে বসায় দিবা। ধরো এখানে থ্রাস্টি ক্রো এসেছে, তাহলে দি স্টোরি অফ এই ফাঁকা জায়গায় লিখবা থ্রাস্টি ক্রো, তাহলে তোমার নাম হয়ে গেল। এরপরে প্রশ্নে যতটুকু দেয়া থাকবে, প্রশ্নের যে কয়েক লাইন দেওয়া থাকে সাধারণত 3-4 লাইন দেওয়া থাকে, ওটা তুমি লিখে নিবা। লিখে নেওয়ার পরে তুমি আমাদের এই ফরম্যাটটা ব্যবহার করবা। দি ফলোয়িং লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম এ স্টোরি, অর্থাৎ এই লাইনগুলো একটা স্টোরি বা গল্প থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট, এরপরে ফাঁকা স্থানে যার সম্পর্কে স্টোরিটা আসছে, ধরো থ্রাস্টি ক্রো, তাই থ্রাস্টি ক্রোটা এখানে বসায় দিলা। দি স্টোরি ইজ ভেরি এনজয়েবল, এই গল্পটি বেশ উপভোগ্য। ইট ইজ এডুকেটিভ টু, এটি শিক্ষণীয় বটে। দি স্টোরি ইজ এ ট্রেডিশনাল অর ক্রিয়েটিভ স্টোরি, এই স্টোরিটা হচ্ছে প্রচলিত কিংবা সৃজনশীল গল্প। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। তো কখন তুমি ট্রেডিশনাল লিখতে পারবা আর কখন তুমি ক্রিয়েটিভ লিখতে পারবা। যদি এই গল্পটা তোমার আগে থেকে পড়া থাকে, কোনো না কোনো সময় তুমি পড়ছো, যেমন থ্রাস্টি ক্রো এর তো ক্লাস 5 থেকে পড়ে আসতেছো, তারপরে উডকাটার 5 থেকে পড়ে আসতেছো, হ্যাঁ লায়ার কাউবয় 5 থেকে পড়ে আসতো, তাহলে এই পরিচিত গল্পগুলো হচ্ছে ট্রেডিশনাল স্টোরি। আর যদি একদমই অপরিচিত কোনো গল্প তোমাকে দেওয়া হয়, কোনো দিন তুমি নামও শুনো নাই, তাহলে সেই ক্ষেত্রে লিখবা ক্রিয়েটিভ স্টোরি। এরপরে দেয়ার আর সাব ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি, স্টোরির কিছু চরিত্র রয়েছে। এরপর আবার নামটা বসে দাও, ইজ দি মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি, অর্থাৎ থ্রাস্টি ক্রো ইজ দি মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি, যদি থ্রাস্টি ক্রো এসে থাকে বা যেই গল্প আসছে সেই গল্প অনুযায়ী ক্যারেক্টারটা বসায় দিলা। বিসাইডস থ্রাস্টি ক্রো উই ফাইন্ড আদার ক্যারেক্টার্স ইন দি স্টোরি, থ্রাস্টি ক্রো ছাড়াও আমরা এখানে অন্যান্য ক্যারেক্টারগুলো দেখতে পাই। বাই রিডিং দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট, এই গল্পটা পড়ে আমরা জানতে পারি যে, এরপর আরও কিছু কথা তোমাকে লিখে আসতে হবে। এখন যদি মনে হয় এইটা একটা গুড সাইড স্টোরি, তাহলে তুমি এইখানে যে বিষয়গুলো আছে এটা বসাই দিবা, ঠিক আছে। এখানে ধরো গুড সাইড স্টোরি কোনগুলো, যেটার মধ্যে কোনো নেগেটিভ ক্যারেক্টার নাই, যেমন মিথ্যাবাদী রাখাল, এটা একটা নেগেটিভ। তারপরে স্কলার অ্যান্ড বোটম্যান, হ্যাঁ অর্থাৎ পণ্ডিত এবং মাঝি, এই গল্পটাও নেগেটিভ, কারণ এখানে নেগেটিভ একটা ক্যারেক্টার রয়েছে। সরি, স্কলার অ্যান্ড বোটম্যান এটা হচ্ছে পজিটিভ গল্প। এখানে নেগেটিভ আর কোনটা আছে, যেমন গ্রিডি ফার্মার, লোভী কৃষক, হ্যাঁ এই টাইপের গল্পগুলো হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার আছে। তো এখানে দেখো যেগুলো নেগেটিভ ক্যারেক্টার নাই সেটাই হচ্ছে কি গুড সাইড স্টোরি। এখন এই যে গুড সাইড স্টোরি, ধরো থ্রাস্টি ক্রো, এই ক্রোয়ের বা কাকের জন্য গুরুত্বপূর্ণ কোন জিনিসটা ছিল, অবশ্যই ওয়াটার। তো এই ফাঁকা স্থানে তুমি ওয়াটার বসে দেবে। ওয়াটার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ বাট হি ফেল্ট স্কেয়ারসিটি অফ ইট, পানি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সে এর অভাবে পড়ল। হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু সারভাইভ, সে টিকে থাকার চেষ্টা করলো, কিংবা লিখতে পারো হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু ফাইন্ড ইট, সে এটি পাওয়ার চেষ্টা করলো, মানে পানিটা সে পাওয়ার চেষ্টা করলো। তারপর আছে কি হি লুকড হেয়ার অ্যান্ড দেয়ার, সে এদিক সেদিক তাকালো, বাট ফাউন্ড নো ওয়ে, কিন্তু সে কোনো উপায় পেল না। হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, সে হতাশ হয়ে গেল। ইন দি মিন টাইম এ জার, এ ফেরি বা স্পাইডার, সামওয়ান, সামথিং অ্যাপিয়ার বিফোর হিম, একটা কলস, একটা পরী কিংবা একটা মাকড়সা কিংবা কেউ বা কোনো কিছু তার সামনে হাজির হলো। ইট বা হি ইনস্ট্রাক্টেড হিম, এটি বা সে তাকে নির্দেশনা দিল। অ্যাট লাস্ট হি রিকভার্ড হিজ প্রবলেম অ্যান্ড রিটার্ন হোম, অবশেষে সে তার সমস্যাটা কাটিয়ে উঠলো এবং বাড়ি ফিরল। এই কথাগুলো লিখে দিলেই তোমার যে কোনো গুড সাইড স্টোরি হয়ে যাবে। একইভাবে যদি বলি যে ব্যাড সাইড স্টোরির জন্য, অর্থাৎ নেগেটিভ কোনো গল্প যদি চলে আসে, যেমন লায়ার কাউবয়, তাহলে তুমি যে এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ব্যবহার করবা ওই ফাঁকা স্থানে। হি ইউজ টু শো হিজ ব্যাড অ্যাটিটিউড ইন দ্য পিপল, সে লোকের জনের মাঝে তার খারাপ দৃষ্টিভঙ্গি প্রকাশ করত। সো পিপল ডিড নট লাইক হিম অ্যাট অল, তাই লোকেরা তাকে মোটেও পছন্দ করতো না। হি অলওয়েজ লাভড অ্যাট দি জেনারেল পিপল অ্যান্ড ফেল্ট প্রাউড হিমসেলফ, সে সবসময় সাধারণ লোকেদের সাথে পরিহাস করত এবং নিজেকে নিয়ে গর্ববোধ করত।
হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ওয়াইজ ম্যান। সে আচরণ করত যেন সে একজন জ্ঞানী লোক। ট্রুলি, প্রকৃতপক্ষে হি ওয়াজ নট এ ওয়াইজ ম্যান, সে জ্ঞানী লোক ছিল না। ওয়ান ডে হোয়াইল শোয়িং হিজ ব্যাড ম্যানার হি লস্ট হিজ বিলাভড থিং। একদিন যখন সে তার বাজে দৃষ্টিভঙ্গি প্রকাশ করতেছিল, সে তার প্রিয় বস্তুটি হারিয়ে ফেলল। হি লস্ট ইট ফর এভার, সে এটি চিরদিনের জন্য হারালো। দাস দি সিনার সাফার ইন দ্য লং রান, এভাবেই পাপীরা পরিশেষে ভোগে। কিংবা তুমি যদি তোমার মতো করে বানিয়ে দিতে পারো, বা এখানে দেখো যে হ্যাপি কবলারের গল্পটা আছে, সেম তুমি এই কথাগুলো বসাই দিতে পারো। কিংবা ডিভোশন টু মাদার বাইজিদ বোস্তামের যে গল্পটা আছে, এই কথাগুলো বসাই দিতে পারো। কিংবা কানিং ফক্স, এই কথাগুলো তুমি বসাই দিতে পারো, যেটা চলে আসে। লায়ার কাউবয় যে আসে, সরাসরি এই কথাগুলো তুমি বসাই দিতে পারো। এরপর এ ফ্রেন্ড ইন নিড, এটা যদি চলে আসে তাহলে তুমি এই কথাগুলো বসাই দিতে পারো। গ্রিডি ফার্মার, এর জন্য এই কথাগুলো বসাই দিতে পারো। এরপর ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, পোশাক মানুষকে বড় করে না, শেখ সাদির গল্পটা, তুমি এই কথাগুলো বসাই দিতে পারো। এরপর যদি চলে আসে কিং মিরাসের গল্পটা, তাহলে কিং মিরাসের জন্য যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা তুমি বসিয়ে দিতে পারো। ওকে, এবার আমরা চলে যাব 11 নং কোশ্চেনে। 10 নংয়ে আসে স্টোরি, 11 নংয়ে আসবে ডায়লগ রাইটিং। তো এখানে যদি তোমাকে এভাবে বলা হয় যে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ একটা ডায়লগ লিখতে বলছে তোমার এবং তোমার বন্ধুর মাঝে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ঠিক আছে, যদি এই ডায়লগের মধ্যে নাম মেনশন করে দেয়, ধরো এখানে বললো আসিফ অ্যান্ড সুমন, তাহলে তুমি ওই নামগুলোই ব্যবহার করবা। আর যদি নাম মেনশন না করে, তাহলে সেক্ষেত্রে তুমি মাইসেলফ আর ফ্রেন্ড কথাটা ব্যবহার করবা। শুরুতে ডায়লগের শুরুতে লিখে নিবা যে ডায়লগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট, যে সম্পর্কে আসছে তার নামটা দিয়ে দিবা, যেটা আসছে সেটার নামটা বসাই দিবা। এবার দেখো মাইসেলফ বলতেছে হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, হ্যালো বন্ধু তুমি কেমন আছো। ফ্রেন্ড বলতেছে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ অ্যান্ড ইউ, আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং তুমি। মি টু, আমিও। আর ইউ থিঙ্কিং ফর সামথিং, তুমি কি কোনো কিছু নিয়ে ভাবছো। তো এই ডায়লগ ফর্মেট দিয়ে তুমি যে কোনো ডায়লগ যেইটাই পরীক্ষায় আসুক সেটাই তুমি কমপ্লিট করে ফেলতে পারবে, গুড সাইড বা ব্যাড সাইড। ইয়েস ফ্রেন্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট, এখানে যে ডায়লগটা আসছে স্টার্চিত করে নামটা বসাই দিবা। হ্যাঁ বন্ধু, আমি ভাবছি, একটা বিষয় নিয়ে ভাবছি, যে বিষয়টা সেই বিষয়টা লিখতে হবে। মাইসেলফ ওয়েল উড ইউ টেল মি অ্যাবাউট, তুমি কি আমাকে বলবা এটার ব্যাপারে। তারপর ফ্রেন্ড বলতেছে ইট ইজ এ সিরিয়াস বা গুড টপিক ফর ডিসকাশন বাট আই হ্যাভ এ লিটল আইডিয়াস অন ইট। হ্যাঁ, অর্থাৎ এটা একটা মারাত্মক বিষয় বা এটা একটা ভালো বিষয় আলোচনার জন্য, কিন্তু আমার এই বিষয়ে সামান্যতম ধারণাই রয়েছে। তো যদি ব্যাড সাইড হয় তাহলে তুমি যে এ সিরিয়াস কথাটা ব্যবহার করবা, আর গুড সাইড হলে গুড টপিক কথাটা ব্যবহার করবা। এরপর মাইসেলফ বলতেছে নো প্রবলেম, টেল মি হোয়াট ইউ নো, সমস্যা নেই তুমি যা জানো তাই বলো। এরপর ফ্রেন্ড বলতেছে আই থিঙ্ক ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও, ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল, ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। তো এতটুকু হচ্ছে গুড সাইড ডায়লগের জন্য। আবার ব্যাড সাইড ডায়লগের জন্য শুধুমাত্র তুমি ব্যবহার করবে ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এইটুকু শুধু ব্যাড সাইড ডায়লগের জন্য। আবার পরবর্তী যে লাইনগুলো আছে উই ক্যান নট কিপ পেস, উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট বা ফর ইট, এই লাইনটা ব্যবহার করবা। গুড সাইডের জন্য তুমি দিবা উইদাউট কথাটা ব্যবহার করবা, আর ব্যাড সাইড যদি হয়ে থাকে তাহলে ফর কথাটা ব্যবহার করবা। মাইসেলফ হোয়াট শুড উই ডু ফর ইট, এটার জন্য আমাদের করণীয় কি। অ্যাজ ইট হ্যাজ পজিটিভ বা নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ উই হ্যাভ টু কনফার্ম বা সোলভ, টপিকের নামটা বসাই দিবা। অর্থাৎ গুড সাইড হলে কনফার্ম আর ব্যাড সাইড হলে সোলভ কথাটা ব্যবহার করবা। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক বিকজ নাথিং ইজ ডান ওভার নাইট, বাট ম্যান ক্যান ডু এভরিথিং বাই দ্য গ্রেস অফ আল্লাহ, ইফ উই ওয়ার্ক হার্ড উইথ আওয়ার কমিউনিটি উই ক্যান এনশিওর বা সোলভ, গুড সাইডের জন্য এনশিওর আর ব্যাড সাইডের জন্য সোলভ কথাটা ব্যবহার করতে হবে। এরপরে স্ট্রাকচারিত করে নামটা বসাই দিবা। থ্যাংকস ফর শেয়ারিং ইউর আইডিয়াস অ্যাবাউট, টপিকের নাম ইউ আর ওয়েলকাম। ইট ইজ টাইম টু গো ব্যাক হোম বাই, ওকে বাই, সি ইউ নেক্সট, মে আল্লাহ
কিপ ইউ সেফ। তো এভাবে তুমি তোমার ডায়লগ, যে কোনো ডায়লগ অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারো। তো এটাই ছিল আজকের আলোচনা। তো আজকের আলোচনাটা মোটামুটি অনেকটা লং একটা ভিডিও করলাম। আশা করি এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ইংরেজি প্রথম পত্রে তুমি ভালো করতে পারবে, 60-70 কনফার্ম ইনশাল্লাহ। তো পরবর্তীতে তোমাদের জন্য আবারও হাজির হবে ইনশাল্লাহ, আর যদি বাঁচায় রাখে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।